আইনে বলা আছে কনস্টিটিউশনে যে সমান অধিকার, কিন্তু সেই সমান অধিকার কি আমরা প্রকৃতপক্ষে দিতে পারছি? জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড, জাস্টিস হারিড ইজ জাস্টিস বারিড। আপনি সিনেমা দেখেন, পয়সাটাই চিনলেন, ভালোবাসা বুঝলেন না। একটা আইন কলেজের ভিতরে এক আইনের ছাত্রীকে এইভাবে অত্যাচারিত হতে হলো, এটা নিয়ে আপনি কি বলবেন? তারা মনে করেছেন ধর্ষণটা খুব স্বাভাবিক ব্যাপার। আমাদের উদ্দেশ্যে স্যার আপনি কিছু বলবেন? নমস্কার সমস্ত সদস্যদের, নমস্কার মাননীয় চেয়ারম্যানকে। আমি বিকাশ রঞ্জন ভট্টাচার্য। কিন্তু যারা মনে করেন যে রাজনৈতিক বিরোধিতা মানে ব্যক্তি স্তরে বিরোধিতা, তারা সভ্যতা বিরোধী। এটা সম্পূর্ণরূপে আদালতের প্রতি মানুষের আস্থা ভেঙে দেওয়ার প্রক্রিয়া। সে কারণেই আমরা বলেছি এটা ক্রিমিনাল কন্টেম্পট। মন্দির মসজিদ নিয়েই তো ভারতবর্ষের বৃহৎ ঐক্যকে নষ্ট করা হচ্ছে। যে ভাষা ভারতবর্ষকে বন্দে মাতরম দিয়েছে, যে ভাষা ভারতবর্ষকে জনগণ মন অধিনায়ক দিয়েছেন, সেই ভাষা বাংলায় আমি আপনার সামনে আমার বক্তব্য রাখছি। আজ আমরা যার কাছে এসছি তার পরিচয় আলাদা করে কোনো দরকার আছে বলে আমি মনে করি না। তিনি একসময় ছিলেন মেয়র, এখন রাজ্যসভার সাংসদ, আবার আইনজীবী হিসাবে তিনি সর্বজন বিদিত। আজ আমরা এসছি বিশিষ্ট আইনজীবী শ্রী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কাছে। স্যার অনেক ধন্যবাদ। আমি দেখছিলাম যে আপনি বিএসসি করেছেন, তো সেখান থেকে আইনের পেশায় কেন? এতে বিষয়ের কিছু নেই। আইনের পেশাটা একটা বৃহত্তর বিষয়ের পেশা, এখানে যে কোনো ক্ষেত্রের মানুষ আসতে পারেন, সুতরাং এটা নিয়ে খুব একটা বিস্মিত হওয়ার কিছু নেই। আশুতোষ মুখার্জি বিখ্যাত অঙ্কবিদ ছিলেন, তিনি আইনের পেশায় এসে যথেষ্ট যোগ্যতা এবং প্রমাণ করেছেন। এরকম বহু আছেন। সুতরাং আইনের পেশা করতে গেলে শুধুমাত্র একটা নির্দিষ্ট ক্ষেত্রের পড়াশোনার লোকজনই আসবেন, এই ধারণাটা ঠিক না। আপনার ঝুলিতে প্রচুর হাই প্রোফাইল মামলা, আপনি বহু হাই প্রোফাইল মামলায় লড়েছেন, সারদা নারদা থেকে শুরু করে এই শিক্ষক দুর্নীতির যে মামলা। আমি দেখছিলাম আমাদের প্রাক্তন প্রধান বিচারপতি জাস্টিস ডিওয়াই চন্দ্রচূড় বলেছিলেন একটা কথা, যে হোয়াট ইজ জাস্ট মে নট বি লিগাল সামটাইমস। আপনি একজন বরিষ্ঠ আইনজীবী, এই ল আর জাস্টিস এটার পরিভাষাটা আপনার কাছে কি? জাস্টিস পেতে গেলে পরে লয়ের মারফতই যেতে হয়, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু সমাজের বৃহত্তর ন্যায়ের ক্ষেত্রে সবসময় যে আইন সে ন্যায় দিতে পারে তা নয়। সেই জন্যই তো সমাজ বিপ্লব হয়, সেই জন্যই সমাজে মানুষ লড়াই করেন। চূড়ান্ত ন্যায় পেতে গেলে পরে একটা বৃহত্তর সামাজিক আন্দোলন দরকার, এবং সেই আন্দোলনের প্রেক্ষিতেই বিভিন্ন সময় আইন তৈরি হয়, আইনকে কার্যকর করতে হয়। সেই জন্য এই কথাটা বলেছেন। এই কথার মর্মার্থ হচ্ছে তাই যে আজকে আমরা, ধরুন আইনে বলা আছে কনস্টিটিউশনের যে সমান অধিকার, কিন্তু সেই সমান অধিকারকে আমরা প্রকৃতপক্ষে দিতে পারছি না। তো সেই সমান অধিকারটা পেতে গেলে পরে যেটা ন্যায়ের পর্যায়ে উন্নীত হবে, তার জন্য বিরাট সামাজিক বিপ্লব দরকার। এখনও যদি ভারতবর্ষের অধিকাংশ মানুষ তারা সরকারি অনুদানের উপর নির্ভর করে, তাহলে সে ন্যায় পেল না, সে স্বাধীনভাবে তার মত প্রকাশ করতেও পারবে না। তাহলে আইন তো তাকে সেই ন্যায়ের পর্যায়ে পৌঁছে দিতে পারবে না। আইনটা তৈরি করে সমাজের রাজনৈতিক যারা শক্তি, তারা সমাজ বিপ্লবের মধ্যে দিয়ে আইন তৈরি হয়। সেখানে উন্নততর ক্ষেত্রে ন্যায় অর্জন করতে গেলে পরে সমাজ বিপ্লবের প্রয়োজন। আমরা দেখি কোর্টে প্রচুর কেস এখনো পেন্ডিং, এবং মানুষ ধরেই নেয় যে কোর্টে কেস যাওয়া মানে বছরের পর বছর কোর্টের চক্কর কাটো। আমি শুধু আপনাকে আইনজীবী হিসেবে জিজ্ঞেস করতে চাই যে কোথাও কি, মানে আমরা যখন আইনের ছাত্র হিসেবে ঢুকেছিলাম আমাদের প্রথমেই বলা হয়েছিল যে জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড। তো কোথাও কি এই আইনের প্যাচে কিংবা এইসবের জন্য কোথাও কি কখনো কখনো জাস্টিস ধামাচাপা পড়ে যায়? বটেই তো, জাস্টিস ডিনাইড হয়, আবার এটাও আছে জাস্টিস হারিড ইজ জাস্টিস বারিড। সুতরাং সাম্যতা বজায় রেখেই, ভারসাম্য বজায় রেখেই বিচার প্রক্রিয়া চালু রাখতে হয়। তবে নিঃসন্দেহে এটা অত্যন্ত প্রয়োজনীয় যে বিচারটাকে একটা নির্দিষ্ট সময়সীমার মধ্যেই সম্পন্ন করতে হয়, তা না হলে মানুষ অনেক সময় হতাশ হয়ে পড়ে। যেমন আজকে একটা ছোট্ট উদাহরণ দেওয়া যেতে পারে যে কেউ হয়তো তার পেনশন পাচ্ছেন না, তার ইমিডিয়েট পেনশন দরকার। এখন এই পেনশন পাওয়ার জন্য আদালতে গেলে যদি তার সে আবেদনটা পড়ে থাকে 3 বছর, 4 বছর, 5 বছর, তবে এই সময়টা সে কী করে বাঁচবে? এরকম বহু ক্ষেত্র আছে। আমি বিস্তারিত বিবরণের মধ্যে যাচ্ছি না, যেহেতু তোমরা আইনের ছাত্র, তোমরা আরও নিশ্চয়ই নিয়ে পড়াশোনা করবে, গবেষণা করবে। বিচার প্রার্থী যখন আদালতে আসছেন, তখন আদালতের উচিত এমন পরিকাঠামো সরকারের দেওয়া উচিত যার ফলে আদালত খুব দ্রুততার সঙ্গে সেই বিরোধ নিষ্পত্তি করতে পারে।
আমাদের দেশে মামলা দেরি হয় যেহেতু আমাদের যথার্থ পরিকাঠামো নেই, সেজন্যেই। সেই পরিকাঠামোগত উন্নতির দায় হচ্ছে সরকারের, এবং ভারতবর্ষের কোনো সরকারই তারা আন্তরিকভাবে চায় না যে মানুষ তার ন্যায়টা সময়ের সীমার মধ্যে পাওয়ার জন্য আদালতে আসতে পারেন। এটা একটা বিরাট অসুবিধা। তারপর আদালতে আসতে গেলে তাকে পয়সা খরচা করতে হয়। কেন সাধারণ মানুষকে পয়সা খরচা করতে হবে? এই বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু প্রশ্ন আসে যে ন্যায় বিচার কি সবসময় আদালতের কাছে সহজলভ্য? আপনি চিরকাল কমিউনিস্ট পার্টির একজন সদস্য, আপনি মেয়রও হয়েছেন, বর্তমানে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্টের রাজ্যসভার সাংসদ। কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়াতে কেন? যারা সাধারণভাবে সমাজের বিকাশ চান, মানুষের প্রতি মানুষের শোষণ যেটা চিরকাল ধরে হয়ে আসছে তার অবসান চান, তাদের কমিউনিস্ট পার্টিতেই যেতে হবে। কেন মার্ক্সবাদ এমন একটা ভাবাদর্শ যে ভাবাদর্শটা কিন্তু ঐতিহাসিকভাবেই বিভিন্ন সমাজ, বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থা বিশ্লেষণের মধ্য দিয়ে এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে মানুষ শোষণ করছে যে অর্থনৈতিক ব্যবস্থার জন্য, সেই অর্থনৈতিক ব্যবস্থাকে পাল্টে দাও। এমন একটা সমাজ তৈরি হবে যেখানে প্রত্যেক মানুষই তার নিজস্ব সহজাত প্রবৃত্তি, সহজাত মেধা, সহজাত কর্মক্ষমতার মধ্য দিয়ে নিজের বিকাশ ঘটাতে পারে। তাকে আমরা বলি সাম্যবাদী সমাজ। সেই সমাজে পৌঁছবার লক্ষ্যের জন্যই তো রাজনীতি করা। রাজনীতিতে অংশগ্রহণ, অন্ততপক্ষে আমি যখন রাজনীতিতে অংশগ্রহণ করেছি তখন তো এত সব কিছু ভাবিনি। তখন শুধু মনে হয়েছে এই অন্যায় অবিচার, তার বিরুদ্ধে কিছু বলা দরকার। সেই জন্যই কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত হয়ে পড়েছি। তখন মাত্র আমার 16 বছর বয়স, 17 বছর বয়স। প্রথমেই জেলে চলে গেলাম। সেখান থেকেই প্রশ্ন উঠল, জেলে যাদের সঙ্গ পেলাম, যে সকলেই দেখতে পেলাম বামপন্থী নেতারা অনেকেই জেলে আছেন। বামপন্থার প্রতি একটা আকর্ষণ তখন থেকেই তৈরি হয়েছে, এবং ধীরে ধীরে নিজের অভিজ্ঞতার মধ্য দিয়ে, জ্ঞান চর্চার মধ্য দিয়ে তখন মনে হয়েছে যে মার্ক্সবাদী হচ্ছে একমাত্র বিকল্প, যা পৃথিবী জুড়ে মানুষকে শোষণ করবে এই দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে একটা বিকল্প দার্শনিক দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছে, এবং সেটাকে কার্যকর করা যায়। এই জন্যই কমিউনিস্ট পার্টি। স্যার, আপনি সিনেমা দেখেন? কারণ আমি দুদিন আগে দেখছিলাম আপনি ফেসবুকে ঋত্বিক ঘটকের আমার লেনিন নামক একটি তথ্যচিত্রের লিঙ্ক শেয়ার করছিলেন। সিনেমা একসময় দেখতাম, ইদানিং দেখা হয় না, আদৌ দেখার সময় পাই না। কিন্তু কিছু কিছু সময় আজকাল একটা সুবিধা হয়েছে তো, এই যে বিজ্ঞান এবং প্রকৌশলের উন্নতি মানুষকে অনেক বেশি সহজ করে দিয়েছে তার জীবনযাত্রা। ফেসবুকে দেখি আমার লেনিন আমরা দেখেছি ছেলেবেলায়, আবার হঠাৎ দেখলাম ফেসবুকে আমার লেনিনের বিভিন্ন ক্লিপিংস আসছে, সেই জন্য সেটা ফরওয়ার্ড করে দিলাম যে আমার লেনিন কে হতে পারে। ঋত্বিক ঘটকের যে অসাধারণ চিত্রায়ন, যে আমার লেনিন হচ্ছে যে রাস্তায় লড়াই করছে মানুষের জন্য, সেই আমার লেনিন। ঠিক সেই জন্যই হয়তো ওটা আমি ফরওয়ার্ড করেছিলাম, যেটা তোমরা দেখেছো বলছো। আপনার এখানে আসার সময় আমি বাইরে যখন বসেছিলাম আমি দেখছিলাম যে শুধু আইনের বই নয়, তাছাড়াও বিভিন্ন রকমের বই আছে, মানে গীতাঞ্জলি থেকে রাস্কিন বন্ড প্রচুর আছে। একজন ভালো আইনজীবী হতে গেলে কি সাহিত্য চর্চা খুব দরকার? আইন পেশাটা হচ্ছে সমাজের বিভিন্ন মানুষকে ন্যায় পাইয়ে দেওয়ার ক্ষেত্রে একটা মাধ্যম, এবং সেটা যদি ঠিকমতো চর্চা করতে হয় তাহলে আমার মনে হয় শুধুমাত্র তো কোন মামলায় কি রায় হয়েছে এটা বিচার্য নয়। এতে সমাজ বিবর্তন, মানুষের বোধের বিবর্তন, এই সব কিছু নির্ভর করে তার প্রতিফলনটা হয় কিন্তু সাহিত্যে। সেই জন্য সাহিত্য চর্চা করা, ইতিহাস চর্চা করা, সমাজ বিজ্ঞান চর্চা করা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় অঙ্গ একজন আইন পেশায় যিনি আছেন তার নিজস্ব বৃত্তি বিকাশের ক্ষেত্রে। এতগুলো মামলা যার ঝুলিতে, এতগুলো হাই প্রোফাইল মামলা, তার জীবনের সবচেয়ে অবিস্মরণীয় মামলা কোনটা? এভাবে না বিচার হয় না। সবচেয়ে অবিস্মরণীয় মামলা কি, এর সময়ের পরিপ্রেক্ষিতে, সামাজিক দাবির পরিপ্রেক্ষিতে নির্ণয় হয়। সময় থেকে সময়ান্তরে প্রচুর মামলা করেছি। কোনো কোনো মামলা নির্দিষ্ট আইন সংক্রান্ত, সংবিধান রক্ষা সংক্রান্ত, কোনো কোনো মামলা হয়তো সামাজিক ব্যাপক তার প্রতিক্রিয়া আছে। এখন যে মামলার সামাজিক প্রতিক্রিয়া আছে সেটা নিয়ে মানুষ খুব চর্চা করেন স্বভাবতই, কিন্তু অন্যান্য যেখানে আইনের দিকটা আছে সে নিয়ে চর্চা কম হয়। সেদিক থেকে বিচার করলে অনেক মামলাই আছে যা হয়তো সামাজিক প্রতিক্রিয়ার ক্ষেত্রে সরাসরি কোনো অভিঘাত সৃষ্টি করেনি, কিন্তু আইনের দৃষ্টিকোণ থেকে করেছে, সেরকম অনেক মামলাও আছে।
তবে যেটা মানুষকে সবচেয়ে বেশি নাড়া দিয়েছে, যেটা সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাপনের সঙ্গে সংশ্লিষ্ট, বিভিন্ন সময় শ্রমিক কৃষকদের মামলা হয়, সেক্ষেত্রে সেটা শুধুমাত্র নিবদ্ধ থাকে সেই ব্যক্তিগত শ্রমিক বা ব্যক্তিগত কৃষক তাদের মধ্য দিয়ে। কিন্তু এই সামাজিক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে সেটা হচ্ছে দুর্নীতি বিরোধী মামলা। প্রত্যেকটা দুর্নীতি বিরোধী মামলায় অত্যন্ত সামাজিক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এবং শেষ পর্যন্ত এই শিক্ষা নিয়ে দুর্নীতি, এটা অকল্পনীয় পশ্চিমবঙ্গের বুকে ছিল। পশ্চিমবঙ্গ চিরকালই ভারতবর্ষের সব মানুষের কাছে অত্যন্ত বন্দিত ছিলেন, অত্যন্ত সম্মানীয় ছিলেন যে তাদের শিক্ষা এবং কৃষ্টিটা একটা উন্নত মানের। সেটাকে টেনে নামিয়ে দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে মামলাটা এখন সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করেছে। কিন্তু এই মামলা করতে গিয়ে মানুষের জীবনে অনেক অভিজ্ঞতা, আমার একটা অভিজ্ঞতা আমি কখনোই ভুলতে পারবো না। গরিব, তখন আমিও সাধারণ একটা খুব আইনজীবী জীবনের প্রথম দিকে গরিব বর্গাদারদের হয়ে মামলা করতাম। এই মিনাখা অঞ্চলের একজন বর্গা চাষিকে উচ্ছেদের চেষ্টা হচ্ছিল, তাকে আমি আইনের সাহায্যে রক্ষা করেছিলাম, তার চাষের অধিকার রক্ষা হয়েছিল। সে গরিব মানুষ, তার যেটা আমি বলবো নিঃসন্দেহে তার কৃতজ্ঞতা বা বদান্যতা যাই বলুন, তিনি একদিন আমার বাড়িতে, তখন আমি টালিগঞ্জে 2 কামরায় ঘরে থাকতাম, তার কিছু 1 কারি কলা, 2টো লাউ, 4টে ডিম, আর ওরা ওই বিভিন্ন নারকল দিয়ে একটা গুড় বানাতেন, সেরকম নিয়ে এলেন। গরিব মানুষ, মুসলমান কৃষক, তিনি নিয়ে এসছেন। সেটা দেখে আমার স্ত্রী, তিনিও খুব সহানুভূতি সম্পন্ন হয়ে বললেন যে হ্যাঁ, ওই মানুষটা নিয়ে এসছেন, কিছু তাকে তুমি টাকা দিয়ে দাও। তা আমি যখন তাকে কথা বললাম, তখন তিনি, এটা আমার জীবনের চরমতম শিক্ষা, অনেকক্ষণ ভদ্রলোক চুপ করলেন, মানে খুব আঘাত পেয়েছেন বোঝা গেল। তারপরে বললেন যে সাহেব, পয়সাটাই চিনলেন, ভালোবাসা বুঝলেন না। এই যে একটা অনুভূতি, গরিব কৃষক, সে যেটুকু এনেছে তার ভালোবাসা থেকে সে দিচ্ছে, তার মূল্যায়ন তো পয়সা দেওয়া হয় না, ঠিকই তো? এইগুলো জীবনের শিক্ষা, মানে মানুষ চলতে চলতে শেখে, তো এরও একটা সামাজিক মূল্য আছে। স্যার, একটা প্রশ্ন, আমি সাধারণত কাউকে রাজনৈতিক কথা জানি খুব একটা রাখতে চাই না, কিন্তু একটা প্রশ্ন করতেই হচ্ছে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে। জাস্ট 2 দিন আগে কলকাতার সাউথ কলকাতা ল কলেজে কি হয়েছে আমরা সবাই জানি। ধর্ষণের অভিযোগে গ্রেফতার হয়েছেন ওই কলেজেরই প্রাক্তন তৃণমূল ছাত্র পরিষদের নেতা, এবং এখন উনি মানে খুব সম্ভবত আইনজীবী হিসাবেও আলিপুরে হয়তো প্র্যাকটিস করেন। আপনি নিজেও কলকাতা বিশ্ববিদ্যালয়েরই ল ডিপার্টমেন্টের, হয়তো অন্য কলেজ, কিন্তু ল ডিপার্টমেন্টের আন্ডারেই পড়েছেন। একজন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র হিসাবে কিংবা একজন আইনজীবী হিসাবে একটা আইন কলেজের ভিতরে এক আইনের ছাত্রীকে এইভাবে অত্যাচারিত হতে হলো, এটা নিয়ে আপনি কি বলবেন? না, এটা তো হচ্ছে আমাদের রাজনৈতিক যে কৃষ্টি বর্তমানে বহমান পশ্চিমবঙ্গে, ভারতবর্ষে, তার একটা প্রত্যক্ষ ফল। এ রাজ্যে যারা ক্ষমতায় এসেছেন 2011 সালের পর থেকে, তাদের বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে, তাদের যারা অনুগামী, তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে ধর্ষণ ব্যাপারটা একটা খুব স্বাভাবিক ব্যাপার দাঁড়িয়ে গেছে। ধর্ষণের ঘটনাকে রাজ্যের মুখ্যমন্ত্রী ছোট ঘটনা, বাচ্চারা করে ফেলেছে, তারপর ও সিপিএম বাড়ির মেয়ে ধর্ষিতা হয়েছে, তাদেরকে যে যায় আসে না, ধর্ষিতার সঙ্গে ধর্ষকের কোনো ব্যবসায়িক সম্পর্ক ছিল, এই সমস্ত, এই যে দর্শন, এই দর্শনটা ধীরে ধীরে এমনভাবে নিচের তলায় পৌঁছে গিয়েছে, তারা মনে করেছেন ধর্ষণটা খুব স্বাভাবিক ব্যাপার। এবং গোটা দেশ জুড়ে যে মনুবাদী দর্শন, সেই মনুবাদী দর্শনের প্রত্যক্ষ ফসল হচ্ছে নারীরা হচ্ছে ভোগ্যপণ্যা, তাদের অত সহজে ভোগ করা যায়। নারীরা যে একজন আমার চলার পথের সহকর্মী, পরস্পরের সঙ্গে বন্ধুত্ব, আলোচনা, পরামর্শ, একের প্রতি আরেকের অনুরাগ, এই সমস্ত ভুলে গিয়ে আমি পুরুষতান্ত্রিক ক্ষমতা প্রয়োগ করব, এবং যেহেতু নারী আমার ভোগ্যা, আর যেহেতু ধর্ষণ হলে পরে তার ক্ষতিপূরণ দিয়ে মিটিয়ে দেওয়া যায়, এই যে রাজনৈতিক সংস্কৃতি 2011 পরবর্তী সময় থেকে তৈরি হয়েছে, যার ফলে কিন্তু ধর্ষণটা এখন খুব একটা ঘৃণ্য আর কিছু নয়। ধর্ষণ আগেও ছিল, কিন্তু ধর্ষণ হলে পরে যিনি ধর্ষক তাকে দেখে মানুষ ঘৃণা করতেন এবং সমাজে একটা তার ক্রোধ তৈরি হতো। এখন এটা কিছু না, এখন স্বাভাবিক হয়ে গেছে। 2 দিন পরে দেখবেন এটাই মিটে যাবে, ওরা বলবে পারস্পরিক নিজেদের ব্যাপার, এটা নিয়ে বাড়াবাড়ি করছে বামপন্থীরা। সুতরাং যে রাজনৈতিক দর্শন প্রতিফলিত হবে আপনার সমাজ জীবনে, তার কিছু কিছু অভিঘাত পড়ে সাধারণভাবে জীবনে। তাই আজকে এত ধর্ষণ দেখতে পাচ্ছেন। 2011 সালের পর থেকে আমি তো বহু মানুষের কাছ থেকে অভিযোগ পাই, অভিযোগ করতে গেলে পরে থানায় সাধারণত অভিযোগ নেন না, বলে বসে মিটিয়ে নিন। এখন ধর্ষণ যদি বসে মিটিয়ে নেওয়া যায় টাকা পয়সা দিয়ে, মুখ্যমন্ত্রী চার্ট ঠিক করে দিয়েছিলেন,
সেই সবগুলো মাথায় রাখতে হয় যে কেন পরিবর্তন হয়। স্যার, আমরা যারা আইনের ছাত্র, আপনি আমাদের কাছে স্টল ওয়ার্টের মতো, এত যাদেরকে দেখে আমরা বড় হই, আপনি সেই মানুষগুলোর মধ্যে একজন। আমি কিংবা আমার মতো আরও যারা ছাত্রছাত্রীরা আছেন যারা আইন নিয়ে আমরা এগোবো ভাবছি, আপনার মতোই কোনো একদিন স্বপ্ন দেখি ওই হাইকোর্টের ওই জায়গায় সওয়াল করার। আমাদের উদ্দেশ্যে স্যার আপনি কিছু বলবেন? আমি একটা কথাই বলবো, সেটা হচ্ছে মাথায় রাখতে হবে আইনটা কিন্তু একটা সেবামূলক পেশা। এটা শুধুমাত্র অর্থোপার্জনের কোনো মাধ্যম নয়। আইনটাকে আমরা গ্রহণ করেছি যে আমরা এর মধ্য দিয়ে সমাজ গড়ব। আইনবিদরাই কিন্তু চিরকাল সমাজের প্রথম সারির সৈনিক হিসেবে সমাজ পরিবর্তন ঘটিয়েছেন। আমাদের দেশের স্বাধীনতা সংগ্রাম বলো বা পৃথিবীর যে কোনো দেশের স্বাধীনতা সংগ্রামের প্রথম সারির যারা, তারা হচ্ছেন আইনজ্ঞ বা আইন পেশার সঙ্গে যুক্ত। যেহেতু আইন সমাজকে পরিবর্তন করতে, সমাজকে সুগঠিত করতে সাহায্য করে, এটা অন্য কোনো পেশা করতে পারে না। সেই জন্যেই আমি যদি সেবামূলক দৃষ্টিভঙ্গি নিয়ে আইনে আমার পেশার দক্ষতাকে কাজে লাগাই, তাহলে সমাজও এগোবে, আমিও এগোবো। আর যদি মনে করি যে আইনটা শুধুমাত্র টাকা পাওয়ার জন্য, একজন মক্কেল এসছে তার থেকে যত পরিমাণ টাকা পাওয়ার চেষ্টা করব, এটা ভুল ধারণা। সবসময় যদি, আমি আবারও বলি, যদি সেবামূলক দৃষ্টিভঙ্গি নিয়ে কোনো আইনজীবী কাজ করে, তবে জেনে রাখতে পারেন তার দক্ষতায়, তার নিষ্ঠা, তার একাগ্রতার ফসল হিসেবে কিন্তু তার উপার্জনের রাস্তা অনেক সহজ হয়ে যাবে। পয়সা তার পেছনে দৌড়বে, তাকে পয়সার পেছনে দৌড়তে হবে না। এই রকম মানসিকতা নিয়ে পেশায় আসা উচিত। অনেক ধন্যবাদ স্যার আমাদের সময় দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ। ভালো থেকো।